হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এটা হলো ডেটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানুপুলেশন চ্যাপ্টারে ভিডিও নাম্বার 2। অর্থাৎ তোমাদের ক্লাস 11-এ যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো তারা জানোই ভালো করে যে তোমাদেরকে স্প্রেডশিট সম্পর্কে জানতে হবে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কি করে কোনো ডেটাকে স্প্লিট করতে হয়, কি করে কোনো কিছুকে হাইড করতে হয়, কি করে আনহাইড করতে হয়, এগুলো সম্পর্কে তোমাদেরকে করিয়েছিলাম। আজকের এই পার্ট 2 এর ভিডিওতে আমরা ডেটা রেঞ্জের নাম, সেগুলোর সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো। সবার ফার্স্টে আসে কি এক্সেলের রেঞ্জ কি এবং নেম রেঞ্জের সুবিধা কি। দেখো, রেঞ্জ সাধারণত আমরা যখনই কোনো ডেটা নিয়ে কাজ করি, পার্টিকুলার এখানে একটা ডেটা যদি নিয়ে কাজ করি, পার্টিকুলার একটা সেল, যদি মাল্টিপল ডেটা হয় তাহলে মাল্টিপল সেল। এই এতগুলো ডেটা নিয়ে আমি কাজ করছি মানে মাল্টিপল সেল নিয়ে কাজ করছি। আমরা চাইলে এই ডেটাগুলোর একটা রেঞ্জ তৈরি করতে পারি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ C5 থেকে H5 অব্দি, এটা কি? এটা একটা ডেটার রেঞ্জ। আমরা চাইলে এটা একটা নাম দিয়ে দিতে পারি। তাতে কি হবে? তাতে আমরা যখন কোনো ধরনের ক্যালকুলেশন করব বা কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা রেঞ্জ ডিক্লেয়ার না করে আমরা ডাইরেক্ট সেই নামটাকেও কল করতে পারি। এটা আমাদের সুবিধা হয়। যদিও এর আগের যে চ্যাপ্টারটা গেছিল সেখানে আমি তোমাদেরকে এটা করে দেখিয়েছিলাম। আবার যদি ভুলে গিয়ে থাকো আরেকবার করে দেখাই। লাইক A1 থেকে আমি যদি F1 অব্দি পুরোটার এই যে ডেটা রেঞ্জটা আছে এর নাম দিতে চাই, তাহলে জাস্ট এখানে যাব, এই নেম বক্সে নামটা লিখবো, লাইক ডেমো, এন্টার প্রেস করবো, নামটা সেট হয়ে গেল। এবার যদি আমি এখানে ধরো 12, 7, 5 এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম, এখানে কিছু ডেটা দিয়ে দিলাম। তো আমি এগুলো যোগ করতে হয়, তাহলে কি করব? আমি জাস্ট লিখবো সাম। এটা আশা করি তোমাদের মনেই আছে যে যোগ করতে গেলে সাম করতে হয়। আমি পুরোটা সিলেক্ট করতে পারি বা আমি ডাইরেক্টলি এখানে কি করতে পারি, লিখে দিতে পারি ডেমো, অর্থাৎ যেটার নাম। দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক্যালি বর্ডার সিলেক্ট হয়ে গেছে, মানে যেখান থেকে যেই অবধি ডেটা আমি সিলেক্ট করেছিলাম ডেমো নামের জন্য, এন্টার প্রেস করবো, ব্যাস যোগ করে আমাকে দেখিয়ে এলো। এটাই ডেটা রেঞ্জের নাম দেওয়া আর ডেটা রেঞ্জের সুবিধা। কি বলছে? রেঞ্জ মানে এক্সেলে এক বা একাধিক সেলের একটি সংগ্রহকে রেঞ্জ বলা হয়। যেমন এক্সাম্পল আমি তোমাদের দিলাম। নেম রেঞ্জ মানে একটি সেল বা সেলের রেঞ্জকে একটা সম্পূর্ণ অর্থপূর্ণ নাম দেওয়া, সেটাই হলো ডেটার রেঞ্জ। এর সুবিধা, এর মাধ্যমে আমরা কোনো ডেটাকে ঠিক করে কি ডিক্লেয়ার করতে পারবো, কোনো ডেটাকে সহজে খুঁজে বার করতে পারবো, কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এগুলো এর সব থেকে বড় সুবিধা। পরের প্রশ্ন বলছে আপনি কিভাবে এক্সেলের একটি রেঞ্জকে নাম দেবেন। একটু আগে তোমাদের নাম দেওয়াটা দেখালাম, আরেকবার আমি দেখিয়ে দিই। পার্টিকুলার যে ডেটা রেঞ্জ তুমি নিতে চাও সেটাকে জাস্ট সিলেক্ট করো। আমি এত টাকা নিলাম, তুমি চাইলে এত টাকা নিতে পারো, এখানে নিতে পারো, বা তুমি ইন্ডিভিজুয়ালি নিতে পারো। লাইক তোমার ধরো এই বক্স, এই বক্স, এই বক্স, এরকমভাবে নিতে হলো, সেক্ষেত্রে তুমি নিতে পারবে। দেখো এগুলো একটু লাইট কালারে, এগুলো একটু ডার্ক কালারে। আমরা চাইলে এরও নাম দিতে পারবো। এখানে গিয়ে রেঞ্জের নাম দিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। তো এইভাবে আমরা ডেটা রেঞ্জের নাম দিতে পারি। এরপরে আসে কন্ডিশনাল ফরম্যাটিং কি, এর মাধ্যমে কি ধরনের ডেটা ইনলাইন করা যাচ্ছে। কন্ডিশনাল ফরম্যাটিং কি? কন্ডিশনাল ফরম্যাটিং মানে যেখানে আমরা কোনো ধরনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনো ধরনের ডেটাকে ফরম্যাট করতে পারি। লাইক আমাকে বলা হলো একটা ভোটার লিস্ট তৈরি করতে, কিন্তু মনে রাখতে হবে সেখানে আমি ধরো কোনো ধরনের পার্টিকুলার ট্রেন্ড বা কোনো ধরনের পার্টিকুলার প্যাটার্ন বা কোনো ধরনের কি ডেটা পয়েন্টকে সেট করব। লাইক তোমার যারা ভোটার কার্ড তৈরি করে তোমরা ভালো করে জানো 18 বছরের বেশি হতে হয়। যদি 18 বছরের নিচে হয় তাহলে সেখানে হবে না। এই ধরনের জিনিসকে আমরা সেট করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে ধরনের ফরম্যাটিং করা হয়। তাই কি বলছে? কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলে এমন একটি বৈশিষ্ট্য যার নির্দিষ্ট শর্ত পূরণ হলে সেলের ফাংশনটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করতে দেয়। এটা কোনো ট্রেন্ড, কোনো ধরনের প্যাটার্ন বা কোনো ধরনের কি পয়েন্টকে আমরা হাইলাইট করতে পারি। সর্বোচ্চ, সর্বনিম্ন ভ্যালু, তারপরে কোনো নির্দিষ্ট রেঞ্জের বাইরে, এরকম যদি মানে 50-এর বেশি হয় তাহলে এই ধরনের কালার, 50-এর কম হলে অন্য ধরনের কালার, এগুলো সেট করতে পারো। এরপর আসে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে একটি সেলের ডেটা বার তৈরি করা যায়। দেখো, সেলের ডেটা বার মানে যেখানে আমরা কোনো ধরনের সেলের যে ভ্যালুটা দিচ্ছি তার উপর ডিপেন্ড করে একটা বার তৈরি হবে। কেন তৈরি হবে? যাতে আমার সেগুলো দেখতে সুন্দর লাগে। লাইক আমি এখানে একটা নাম্বার দিলাম 100, পাশেরটাতে দিলাম 80, তারপরেরটাতে দিলাম 70, তারপরে 50, তারপরে 30, তারপরে 10, এরকমভাবে আমি তৈরি করলাম। আমি এর উপরে কি একটা ডেটা বার তৈরি করব। কেন? দেখো কোনটা কম কোনটা বেশি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারছি, কিন্তু গ্রাফিক্যালি আমরা কিছু বুঝতে পারছি না। জাস্ট সিলেক্ট করব। এই কন্ডিশন ফরম্যাটিং কোথায় আছে? হোম ট্যাবের আন্ডারে এই যে স্টাইলস যে কমেন্ট গ্রুপ আছে তার মধ্যে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম। দেখো এখানে রয়েছে ডেটা বার, প্রচুর অপশন আছে, যে কোনো একটা ডেটা বার সিলেক্ট করো। লাইক আমি ইয়েলোটা সিলেক্ট করলাম। দেখতে আশা করি দেখলে তোমরা বুঝতে পারছো, যেখানে 100 সেখানে ডেটা বারটা অনেকটা ফুল হয়ে গেছে, যেখানে 80 সেখানে কিছুটা ফুল হয়েছে, 70 আরেকটু কম, 50 আরেকটু কম, 30 আরেকটু 10 কম।
এরকমভাবে সুসজ্জিতভাবে কোনো ডেটা তোমরা তৈরি করতে চাইলে তোমরা এই কন্ডিশন ফরম্যাটিং ব্যবহার করতে পারবে। এরপরে বলছে ডেটা ভ্যালিডেশন কি, কেন এটি ব্যবহার করা হয়? ডেটা ভ্যালিডেশন কি? বলছে ডেটা ভ্যালিডেশন হলো এক্সেলের একটি বৈশিষ্ট্য যা একটি সেলে ইনপুট করা ডেটার ধরন এবং মানের ওপর বিধিনিষেধ সেট করতে পারে। কেন এটা আমরা ব্যবহার করব? দেখো, আমরা যদি কোনো জায়গায় রেস্ট্রিকশন দিতে পারি, তার মানে বুঝে নাও সেখানে আমরা কোনো এরর যাতে না হয়, সেই এররটাকে এড়ানোর জন্যই আমরা এটা ব্যবহার করে থাকি। যদি আমরা দেখি এর ব্যবহারের কারণ, জানতে পারবে এটি ডেটা এন্ট্রির এরর কমাতে সাহায্য করে, তাই আমরা ডেটা ভ্যালিডেশন ব্যবহার করি। এবার কি বলছে, ডেটা এন্ট্রি এরর কমাতে ডেটা ভ্যালিডেশন কিভাবে সাহায্য করে একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। দেখো, আমরা যখন কোনো ডেটার উপরে রেস্ট্রিকশন দিয়ে দেবো, আলটিমেটলি আমরা কিন্তু সেই ডেটার একটা মাপদণ্ড তৈরি করেছি, তাতে এরর হওয়ার চান্স কমে যাবে। এবার কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি? দেখো, সবার আগে আমি এটাকে ক্লিয়ার করে দিই। দাঁড়াও, এখান থেকে যত এখানে ফরম্যাটিং ছিল সেগুলোকে সবই ক্লিয়ার করে দিলাম। ধরো এখানে আমি কিছু ডেটা লিখে নিই, লাইক VOTAR ভোটার। এখানে যারা ভোটার হবে তাদের ভোটারের এজ বসাতে হবে। এবার আমরা ডেটা ভ্যালিডেশন এখানে সেট করবো কি করে? এই যে ডেটা ট্যাব, কমেন্ট গ্রুপ বা রিবান যেটাই বড় না কেন সেখানে চলে যাও। তার আন্ডারে এই যে ডেটা ভ্যালিডেশন যে অপশনটা, ডেটা টুলস নামে যে কমেন্ট গ্রুপ আছে তার মধ্যেই দেখো ডেটা ভ্যালিডেশন আছে, ক্লিক করো। এই যে ডেটা ভ্যালিডেশন সবার ফার্স্টে, জাস্ট ক্লিক। এবার তোমার সামনে এখানে প্রচুর অপশন আসবে। সেটিংসের আন্ডারে যে পপ আপটা চলে যাবে, এর মধ্যে সেটিংসে যাবে, দেখাবে এনি ভ্যালু। তুমি এনি ভ্যালু না, শুধু হোল নাম্বার, শুধুমাত্র নাম্বার নিয়ে আমরা কাজ করব। এবার তোমার কাছে জানতে গেলে তুমি কি ধরনের নাম্বার নিয়ে কাজ করতে চাও। আমি দিতে চাই ধরো বিটুইন, মানে একটা রেঞ্জ আমি দিলাম, বলে দিলাম 18 বছর থেকে 100 বছর অবধি যদি কারোর ডেট অফ বার্থ হয় তাহলে এখানে সে দিতে পারবে তার এজ। যদি তার কম কেউ এজ পুট করে তাহলে সে ভোটার না। আমরা চাইলে এখানে কোনো ধরনের মেসেজ, কোনো ধরনের এরর অ্যালার্ট সেট করতে পারি। এরর অ্যালার্ট বাই ডিফল্ট এখানে স্টপ দেওয়া আছে। আমরা চাইলে এখানে আরও কিছু লিখতে পারি, লাইক লিখতে পারি WRI রাইট কারেক্ট এজ, এরকমভাবে আমরা দিয়ে দিতে পারি। ওকে প্রেস করলাম। দেখো, আমি যেই এখানে ধরো 80 দিলাম, আমাকে কোনো কিন্তু এরর দিল না। কিন্তু যেই মুহূর্তে আমি এখানে 10 দিলাম, আমাকে এখানে এরর দিয়ে দিল, কি রাইট কারেক্ট এজ বলে। ট্রাই অ্যাগেন যদি আমি করি, আবার এখানে আমাকে কিছু একটা লিখতে হবে, ব্যাস এরর দিল না। কিন্তু আমি যেই আবার এখানে 10 লিখবো, আবার এখানে এরর। তো সাধারণত এইভাবে আমরা কি ডেটা ভ্যালিডেশন সেট করতে পারি। এর আরও অনেক অ্যাডভান্স অপশন আছে, তোমরা একটু গিয়ে যদি এখানে একটু ঘেটো তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে। এখানে শুধুমাত্র নাম্বার দিয়ে আছে, ডেসিমেল আছে, লিস্ট আছে, ডেটা আছে, টাইম আছে, কাস্টম আছে, টেক্সট আছে। এছাড়াও ধরো এর মধ্যে তুমি হোল নাম্বার সুট করার পরেও দেখো এখানে আরও অনেক অপশন আছে। তোমরা এগুলো তোমাদের মতো করে প্লে অ্যারাউন্ড করে দেখতে পারো। তো ডেটা ভ্যালিডেশন আমরা কেন ব্যবহার করবো? এরর কমানোর জন্য। এইবারে কি বলছে, এক্সেলে ডেটা ভ্যালিডেশন কীভাবে প্রয়োগ করা হয় এক্ষুনি তোমাদেরকে আমি দেখালাম। সবার আগে তোমাদের ডেটা ট্যাবে যেতে হবে, ডেটা ট্যাবে ডেটা টুলসের কমেন্ট গ্রুপে যেতে হবে, সেখানে ডেটা ভ্যালিডেশন আছে। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে তোমার কাছে এরকম সেটিংস অপশন চলে আসবে, তার নিচে অ্যালাউ, প্রচুর নাম্বার আছে, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, যেটা ইচ্ছা তোমার প্রয়োজন সেটা নিয়ে এলে। এবার যদি বিটুইন, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, যেটা ইচ্ছা তুমি করো, মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার দাও। যদি কোনো ধরনের ইনপুট মেসেজ দিতে যাও সেটা দিতে পারো, কোনো ধরনের এরর মেসেজ সেটা দিয়ে দাও, আর সবাই লাস্টে ওকে প্রেস করলে তোমার ডেটা ভ্যালিডেশন হয়ে যাবে। এরপরে আসছে ইফ ফাংশন কি এবং কখন এটি ব্যবহার করা হয়। দেখো, ইফ ফাংশন মানে কোনো ধরনের কন্ডিশন। আমাদের যদি মনে হয় কোনো ধরনের ফরম্যাটিংয়ের ক্ষেত্রে বা কোনো ধরনের ডেটার ক্ষেত্রে আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে বা কোনো কন্ডিশন দিতে হবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ফর এক্সাম্পল, এখানে এজ 20, VOTAR ভোটার, সব থেকে ভালো ABC XYZ। ওকে, একজনের এজ 20, আরেকজনের এজ ধরো 15। আমি এদের উপরে কন্ডিশন দেব, বলবো ইফ যদি পার্টিকুলার সেলটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, যদি এর থেকে বেশি বা সমান সমান হয় কত, 18, তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে ইউ আর ভোটার। যদি মানে যদি এর কম হয় তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে নট আ ভোটার।
কন্ডিশন ক্লোজ, এন্টার। এখানে আমাকে কি দেখাচ্ছে? ইউ আর ভোটার। কেন? কারণ 20 অবশ্যই 18 বড়, তাই ভোটার। কিন্তু আমরা জানি ফিল হ্যান্ডেল করে আমরা এটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। দেখো পরের থেকে যখন আসছি আমাকে দেখাচ্ছে কি নট আ ভোটার। এভাবে আমরা খুব ইজি ওয়েতে কে ভোটার না বা কোনো ডেটার উপরে কন্ডিশন দিয়ে সেগুলোকে আমরা শর্টিং করাতে পারি বা সেটাকে আরও সুসজ্জিত করতে পারি। এরপরে আসে অ্যান্ড অর নট। দেখো অ্যান্ড অর নট এগুলো তোমরা করেছিলে, কোথায় করেছিলে? ক্লাস 11-এর। মনে করে দেখো তোমাদের ফার্স্ট ইউনিটে এটা ছিল অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এখানে কাইন্ড অফ গেটের মতনই আছে, কিন্তু এখানে আমরা গেট বলবো না, এগুলোকে আমরা লজিক্যাল ফাংশন বলবো। কেন? কারণ লজিক্যাল কাজকর্ম করা হয়। বলছে কি এটি এই ফাংশনটি একাধিক সত্য পরীক্ষা করে। কখন ট্রু হয়? যখন সমস্ত শর্ত সত্য হয় তখনই ট্রু। যদি যে কোনো একটা শর্ত মিথ্যা হয় তাহলে ফলস। আমরা জানি অ্যান্ডে ক্ষেত্রে যতক্ষণ সবকটা সত্যি না হবে ততক্ষণ আর ট্রু আউটপুট দেয় না। অর কি করে? অরও একাধিক ফাংশন পরীক্ষা করে। তখনই সত্যি হয় যখন একটা যে কোনো শর্ত সত্য হয়। ফলস কখন হয়? যখন সব শর্তই মিথ্যা হয়ে যায়। আর নট কি করে? নট সবসময় ডেটাকে উল্টে দেয়। এটা আমরা আগেও জেনেছি। এবার ইফ ফাংশন এর সঙ্গে পরের প্রশ্ন বলছে কখন অ্যান্ড অর নটকে আমরা ইফ ফাংশনের সাথে ব্যবহার করতে পারি। এখানে প্রচুর এক্সাম্পল দেয়া রয়েছে। আমি লেটস অ্যাজিউম এখান থেকে একটা এক্সাম্পল তুলে নিই। ইফ, সবার আগে আমরা অ্যান্ডকে ট্রাই করব। এখানে আমরা লজিকগুলো দেব। বললাম কি যে D2 সেল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 18 হয় আর D3 সেল গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 18 হয়, 18 হয়। সেক্ষেত্রে আমাকে কি শো করবে? সেক্ষেত্রে ভ্যালিড কমা ইনভ্যালিড যদি মিথ্যা হয় তো ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো কি বলছি এই যে এই পার্টিকুলার সেলের মান যদি 18 থেকে বেশি বা সমান সমান হয় তাহলে ট্রু শো করবে। আর এখান থেকে যদি, অর্থাৎ এই সেলটা যদি 18 থেকে বেশি হয় বা সমান সমান হয় তাহলে ট্রু শো করবে। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ট্রু হবে প্রথম কন্ডিশনটা, কিন্তু পরেরটা ফলস হবে। আর অ্যান্ড গেট আছে, দেখা যাক কি দেখায়। এন্টার প্রেস করলাম, ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ এখানে আমাকে সত্য আসতে গেলে বা ট্রু আসতে গেলে দুটো কন্ডিশনকেই সত্যি হতে হবে। যেহেতু হলো না তা আমাকে ইনভ্যালিড শো করবে। এবার আমরা এটাকে অ্যান্ড গেটের মাধ্যমে করব। কিভাবে করব? এখানে আমি সমান সমান চিহ্ন এখানে পেস্ট করে দিলাম, এখানে অ্যান্ডের জায়গায় অর দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। ওকে, ভ্যালিড হয়ে গেল। কেন ভ্যালিড? আমরা জানি অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আমাকে উত্তর ট্রু দিয়ে দেবে, তাই এখানে ট্রু দিয়ে দিল। এইবার আমরা কি করব? এবার আমরা নটকে ব্যবহার করব। এখানে কি চলে আসবে? নটি নট। একটা কন্ডিশন এখান থেকে সরিয়ে দেবো, কারণ আমার দরকার নেই দুটো কন্ডিশন। কি বলছে? এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা একটুকে দেখেছিলাম ট্রু হবে, কিন্তু নটের কাজ কি উল্টে দেওয়া, তাহলে আমাকে ফলস হবে। ট্রু হলে ভ্যালিড দেখাতো, আর যদি ফলস হতো তাহলে ইনভ্যালিড। এন্টার প্রেস করলাম, দেখো ইনভ্যালিড দেখাচ্ছে। এভাবে তোমরা অ্যান্ড অর নটকে ইফের সঙ্গে কম্বাইন করে ব্যবহার করতে পারবে। এরপর আসে ডেটা শর্টিং বলতে কি বোঝায় এবং এর উদ্দেশ্য কি। দেখো ডেটা শর্টিং মানে ডেটাকে শর্ট করা, যেমন অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সেটাকে শর্ট করা। এখানে আমার কাছে কিছু ডেটা রয়েছে, লাইক আমি এগুলোকে মুছে ফেলি আগে। আমি কিছু এখানে ডেটা লিখে নিই। আমরা জানি অ্যাসেন্ডিং মানে ABCD থেকে জেড অব্দি যাওয়া, ডিসেন্ডিং মানে জেড থেকে এখানে আসা। কিভাবে করব? যেটাকে আমরা ডেটা শর্ট করতে সিলেক্ট করব। এই হোম কমেন্ট গ্রুপের আন্ডারে এডিটিং যে আমাদের গ্রুপটা থাকবে সেখানে যাবে, দেখবে এখানে একটা অপশান আছে শর্ট অ্যান্ড ফিল্টার। ক্লিক করো, দেখো এখানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। আমার ধরো অ্যাসেন্ডিং ক্লিক করলাম, দেখো এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হলো। প্রথমে সবার আগে স্পেশাল ক্যারেক্টার, তারপরে বি, তারপরে EFH যে এরকম করে সেট হয়ে গেল। আমরা ডিসেন্ডিং করতাম, তাহলে জাস্ট এখানে ক্লিক করতাম, এই যে ডিসেন্ডিং অর্ডার দেখো উল্টো করে সাজানো হলো। এভাবে তোমরা কোনো ডেটা শর্ট করতে পারবে। এবার কি বলছে ডেটা ফিল্টারিং কি এবং এর সুবিধা কি। আমরা ডেটা শর্টিং দেখলাম, ডেটা ফিল্টারিং এর মাধ্যমে আমরা ডেটাকে ফিল্টার করতে পারি। ডেটা ফিল্টারিং এর ক্ষেত্রে কি হয়, যে ডেটাগুলো আমার দরকার অনলি সেই ডেটাগুলোই আমাকে শো করবে, বাকিগুলো আমাকে কিন্তু শো করবে না। সবার আগে আমি এর জন্য একটা ডেটা তৈরি করে নিই, লাইক ধরো নেম, প্লেস, নেম, রাম, শ্যাম, যদু, মধু।
হাবড়া, বারাসাত, কলকাতা, হাবড়া এরকম সিলেক্ট করবে। কোথায় যাবে? হোম ট্যাবের আন্ডারে এডিটিংয়ের মধ্যে দেখো এখানে রয়েছে ফিল্টার অপশন, ক্লিক করো। এখানে তোমার ড্রপডাউনে ক্লিক করো, তোমার কোন কোন লোকেশন দরকার, আমার শুধু হাবড়া দরকার, ওকে করো, ব্যাস হাবড়ার মধ্যে যেই পার্সনগুলো আছে তাদের নাম এখান থেকে শো করবে। এভাবেও তোমরা কি করতে পারবে, কোনো ডেটাকে ফিল্টার করতে পারবে। এরপরে কি আছে, লাস্ট প্রশ্নে বলছে আপনি কিভাবে একটি ডেটা সেটে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির ডেটা ফিল্টার করে দেখাবেন। এই এক্ষুনি তোমাকে আমি এক্সাম্পল দেখালাম, কিন্তু এই এক্সাম্পলটা আমি কি অন্যভাবে একটু দেখাবো। কিভাবে দেখাচ্ছি তোমাকে, আমরা সবার ফার্স্টে একটু আগে দেখলাম কি হোম ট্যাবের আন্ডারে, কিন্তু এবার আমরা দেখবো কি ডেটা ট্যাবের আন্ডারে। সবার আগে আমি সিলেক্ট করে নিই, ডেটা ট্যাবের আন্ডারে চলে যাই। দেখো এখানে শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটা আলাদা করে কমেন্ট গ্রুপ আছে, তার মধ্যেই দেখো এখানে ফিল্টার অপশন আছে, ক্লিক করো। ডাইরেক্ট এখানে দুটো ড্রপ ডাউন এসে গেছে, ক্লিক করো। তোমার যেই ডেটাটা লাগবে শুধু সেই ডেটাটাকেই চুজ করো। আমি চাই কলকাতায় কে আছে, কলকাতায় সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। দেখো এখানে শুধুমাত্র কলকাতার নাম শো করছে। যখন তোমার কাছে বিশাল বড় বড় ডেটাবেস থাকবে তখন এই পার্টিকুলার জিনিসগুলো প্রচুর কাজে লাগবে। বুঝতে পারলে কি করে ডেটা ফিল্টার করতে হয়, কি করে ডেটা শর্ট করতে হয়। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।